এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। আমি অনেক বড় সমালোচক সরকারের শেখ হাসিনা, কিন্তু এই যে একটা কাজ উনি আমাদের করে দিয়ে গেছেন এবং এই বইটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করেছি বোঝার জন্য এখানে কোনো কিছু ডিস্টর্ট করা হয়েছে নাকি, এখানে কোনো কিছু ডিস্টর্টও করা হয় নাই। কেন করা হয়নি আপনাকে বলি। এখানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা রাজনীতি করেছেন, এমনকি বঙ্গবন্ধুর হত্যাকারী যিনি ছিলেন খন্দকার মুশতাক, তার সম্পর্কে ভালো কথা আছে, টাচ করা হয়নি কোনো কিছু। এবং যেভাবে উনি বর্ণনা দিয়েছেন এটা একমাত্র নিজের ঘটনা, নিজে ছাড়া লিখলে অন্য কারো পক্ষে এত ডিটেল বর্ণনা দেওয়া সম্ভব না। কতবার কেঁদেছি, চারবার, একটা অংশ শুধু বর্ণনা দেই। উনি যখন 54 ইলেকশন করবেন, উনার বিপক্ষে মুসলিম লীগের একজন প্রার্থী দাঁড়িয়েছেন ওয়াহিদুজ্জামান, উনি অত্যন্ত বড় লোক, বঙ্গবন্ধুর হাতে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, অত্যন্ত দরিদ্র একজন মানুষ ছিলেন উনি, কোনোদিন কোনো চাঁদাবাজি করেননি, কিছু করেননি। উনি যখন ইলেকশন করতে গেছেন, গরিব লোক কুড়ে ঘর থেকে বেরিয়ে এসে ওনাকে টাকা পয়সা দিত। একটা ঘটনা আছে, একটা গ্রামের মহিলা, সে আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল, খুবই গরিব বৃদ্ধ মহিলা, এবং বঙ্গবন্ধু যাওয়ার পথে ওনাকে হাত ধরে টেনে নিয়ে বলেছে, বাবা আমার এই কুড়ে ঘরে তোমাকে একটু বসতে হবে। হাত ধরে তিনি ওই ঘরে যান এবং এত দরিদ্র, এখানে বর্ণনা আছে কুড়ে ঘরটার। তখন ওই মহিলা তাকে, বৃদ্ধ মহিলা তাকে এক বাটি দুধ, একটা পান আর 4 আনা পয়সা এনে দেয় ইলেকশন ফান্ডের জন্য আর কি। রেখে বলে, খাওয়া বাবা, আর পয়সা কটা তুমি নাও, আমার তো কিছু করার নাই। আমার চোখে পানি এলো, খুব টাচি কিছু বর্ণনা আছে। আমি মনে করি কি যে এই বইটা আমাদের কয়েকটা কারণে পড়া উচিত, শুধু ইতিহাসকে জানার জন্য না। একটা হচ্ছে এই দেশের মাটিতে কত বড় নেতা জন্ম হয়েছিল রিয়ালাইজ করার জন্য। সেকেন্ড হচ্ছে বঙ্গবন্ধুকে এই অনুসন্ধান আমার থাকবে, আমি আজকে শ্রোতাদের কাছে কমিট করে গেলাম যে এত বড় একটা গণতান্ত্রিক নেতা, এত বড় একটা স্যাক্রিফাইসিং নেতা, এত বড় একজন মানে ভালোবাসাপূর্ণ মানুষ, কি করেছিলাম আমরা ওনার সাথে। আমরা মানে ওই সময়ের আওয়ামী লীগের লোকজন, ওই সময়ের জাসদের লোকজন, ওই সময় স্বাধীনতা বিরোধীরা মিলে দেশে কি পরিস্থিতি সৃষ্টি করেছিল, এবং ওই সময় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এত বড় একটা গণতান্ত্রিক নেতাকে উনি গণতন্ত্রের জন্য এক নাগারে 26 মাস জেলে ছিলেন। উনার শিশু পুত্র শেখ কামালের বয়স ছিল কয়েকদিন, শেখ হাসিনার বয়স ছিল কয়েক বছর। আমিও তো বাবা হয়েছি, আমি আজকে ফিল করি এরকম বয়সী সন্তানকে রেখে উনি বছরের পর বছর জেলে থেকেছেন। যে আজকের রাজনীতিবিদদের জন্য এই বইয়ের পাতায় পাতায় উদাহরণ আছে, এই বইয়ের পাতায় পাতায় আত্মদর্শন আছে, পাতায় পাতায় দিক নির্দেশনা আছে। আজকের রাজনীতিবিদরা যেন এই বইটা পড়েন এবং অনুভব করেন যে বঙ্গবন্ধুর থেকে ওনারা প্রত্যেকে কত নিচে নেমে গেছেন, কত দূরে সরে গেছেন। এটা বিএনপির ক্ষেত্রে যেমন সত্যি, আওয়ামী লীগেরও অধিকাংশ নেতার ক্ষেত্রে সত্যি। 300 আসন, বাংলাদেশের 169টা ছিল পূর্ব পাকিস্তান, 167টাতেই আওয়ামী লীগ বা নৌকা মার্কা জয়লাভ করলো। আর 300 যে প্রাদেশিক পরিষদ ছিল সেইটাতে 8টার মতন হয়তো অন্যেরা পেয়েছে, প্রায় সবগুলি বলা যায়, সবগুলি না বললেও 390টার বেশি, 290টার বেশি আওয়ামী লীগ পেল। তাহলে এরপরে আমরা মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি ফিরে এলেন। তারপরে যে সংবিধান প্রণয়নের জন্য কমিটি করা হলো, সেটা কয়জনের, কিসের ভিত্তিতে হলো? গণপরিষদ জিনিসটা আসলে কি? প্রথমে সোজা করে বলি, গণপরিষদ হচ্ছে সংবিধান প্রণয়ন করার জন্য একটা প্রতিষ্ঠান, যেটা সংসদের মতোই জনপ্রতিনিধিরা থাকে, যেখানে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়। তাদের একমাত্র কাজ হচ্ছে সংবিধান রচনা করা, বা মূলত কাজ হচ্ছে সংবিধান রচনা করা। আপনি খুব কারেক্টলি বলেছেন যে বাংলাদেশে আপনি লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপ সমালোচনা করি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান, এটা আমার এই ইতিহাস চর্চা বা আমার এই আপনার সাংবিধানিক ইতিহাস চর্চা এগুলির মধ্যে থেকে আরো বেশি পোক্ত হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই বইটা আমি যাদেরকে উৎসর্গ করেছি তার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আছেন। আসলে উনি একটা যখন এই সিদ্ধান্তটা নেন LF4 অধীনে উনি ইলেকশন করবেন, এটা খুব রিস্কি সিদ্ধান্ত ছিল। কিন্তু আমাদের কাছে অদ্ভুত যেটা লাগে,
আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো পড়েছেন, আপনি বঙ্গবন্ধুর উপর অনেক বই লিখেছেন। উনি কিন্তু 1966 সনের থেকে 1972 সন পর্যন্ত ওনার জীবনে কোনো ভুল নাই, এবং অবিশ্বাস্য সব প্রতিকূল পরিস্থিতিতে সবচেয়ে কারেক্ট সিদ্ধান্তগুলো নিয়েছেন। সবাই বিরোধিতা করেছে, কিন্তু উনি উনার প্রশ্নে অটল থেকেছেন আর কি। এবং উনি যখন এই নির্বাচনে বিজয়ী হন, যদি পাকিস্তানি যারা শাসক আছে তাদের যদি গণতন্ত্রের প্রতি বা জনগণের রায়ের প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে উনারা বঙ্গবন্ধুকে পুরা পাকিস্তানের জন্য সংবিধান রচনা করতে দিতেন। কেন পুরো পাকিস্তানের জন্য একটু ব্যাখ্যা করি। 300 আসনের মধ্যে উনি 167টাতে জিতেছেন, তো উনি মেজরিটি, তো উনার দল যেটা বলবে সেটাই তো সংবিধান হবে। এবং পূর্ব পাকিস্তানে যে সরকার প্রাদেশিক পরিষদের ইলেকশনে জেতার জন্য, সেটা আওয়ামী লীগের গঠন করার কথা। এবং জাতীয় পরিষদেও সংবিধান কার্যকরী হওয়ার পর অন্তত থিওরিটিক্যালি ইয়াহিয়া খানের উচিত ছিল বঙ্গবন্ধুকে পাকিস্তানের সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানানো। এখন যখন এই আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো, যখন 25শে মার্চে কালো রাত্রিতে তারা যখন নিরস্ত্র বাঙালির উপর গণহত্যার জন্য ঝাঁপিয়ে পড়লো, তখন তো আমাদের কোনো অল্টারনেটিভ ছিল না। সেটা আমাদের দীর্ঘ গৌরবময় ইতিহাস, সবাই জানি আমরা। তো বঙ্গবন্ধু যখন ফিরে এলেন, তখন ওরা একটা মৌলিক পরিবর্তন করেন। কারণ তখন দেখা গেল জাতীয় পরিষদের সদস্য যারা পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত, ওনারা তো নাম্বার খুব বেশি না, 167 জন। তার মধ্যে অল্প কয়েকজন মারা গেছেন, কেউ কেউ আবার আনুগত্য অন্যদিকে চলে গেছে কারো। তো ওনারা একটা সিদ্ধান্ত নেন, অস্থায়ী সংবিধান যে আদেশ আছে আমাদের, সেটার আন্ডারে প্রাদেশিক পরিষদে যারা জিতেছিল তাদেরকেও এটাতে অন্তর্ভুক্ত করে নেন, যাতে আপনার জনপ্রতিনিধিত্বশীলতা বেশি থাকে, বেশি জনগণের প্রতিনিধি থাকে। এখন ধরেন সেটা তারপর নাম্বার হয়ে দাঁড়ালো 430-এর মতো। 430 জন লোক তো একসাথে বসে সংবিধান বানাতে পারে না। আপনি বলছিলেন যে এই 430-এর মধ্যে মারা গেছেন, শহীদ হয়েছেন এবং আনুগত্য প্রশ্ন ইত্যাদি মিলে 403-এর মতো। একদম শেষ যখন সংবিধানটা অ্যাডপ্টেড হয় 4 নভেম্বর, তখন 403-এর মতো ছিল। তো এই নাম্বারের ভ্যারিয়েশনটা খুব বড় ব্যাপার না। তো আমাদের যখন ওনারা বসলেন একসাথে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন গণপরিষদের প্রথম অধিবেশন বসলো, এবং ওনারা কিন্তু আপনার ওই যে মুজিবনগর দিবসে বসেছিলেন একসাথে, হিস্টোরিক্যাল ডেটগুলো মনে রেখেছেন, 10 এপ্রিল। জি, তখন ওনারা কিন্তু করেন নাই, 430 জন মিলে বসে বানানোর চেষ্টা করেন নাই। ওনারা 34 সদস্য বিশিষ্ট একটা খসড়া সংবিধান প্রণয়ন কমিটি করেন। সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। সেই কমিটিতে একমাত্র বিরোধী দল থেকে ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, একমাত্র মহিলা প্রতিনিধি ছিলেন রাজিয়া বানু। এবং ওই কমিটিতে মুজিবনগর সরকারের যারা সদস্য ছিলেন তারা প্রত্যেকে ছিলেন। পরে ওনারা প্রচন্ড একটা ইনফর্মড একটা ডিসকাশন করেন। বঙ্গবন্ধু আমার মনে আছে যে বঙ্গবন্ধুর সাথে, আপনি আনিসুজ্জামান স্যারের বই পড়ে দেখবেন, বঙ্গবন্ধুর সাথে ওনারা মাঝে মাঝে কনসাল্ট করেন, দেখা করেন। এবং ওনারা যে ড্রাফটটা করে দেন, সেটা আবার 4 শতাধিক সদস্য মিলে আলোচনা করেন, ডিবেট করেন। প্রচন্ড ডিবেটে হয় কিছু কিছু বিধান নিয়ে। এই আলোচনা এবং ডিবেটের যে প্রসিডিংসটা, যেখানে যেই দলে লিপিবদ্ধ হয়, সেটাকে আমরা বলি গণপরিষদ বিতর্ক। এটা বেরি হয়েছে গণপরিষদ। ওই 34 জন যে ছোট ঘরে বসলেন, ওইটারও এর মধ্যে আছে না? এটা যখন 403 জন বসলেন তখন। তবে 34 জন মিলে যে রিপোর্টটা দেয়, সেই রিপোর্টটা আমার কাছে আছে। এটা আমাকে ডক্টর কামাল হোসেন দিয়েছিলেন, ওটা ইংরেজিতে, ওটা কোনো বাংলা অনুবাদ নাই। এই বইতে প্রথমবারের মতো আমি এটা বাংলা অনুবাদ করেছি। সাংঘাতিক রিসোর্সফুল একটা। 34 জন যে আপনার রিপোর্টটা দিয়েছে, এটা কেন খুব ইম্পর্টেন্ট, আপনি খুব অবাক হয়ে যাবেন যে ওখানে 6 জন কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল। বঙ্গবন্ধুর আমলে গণতন্ত্র চর্চার সুযোগ অন্তত 72 সনে কতটুকু ছিল, সেটা প্রমাণ হচ্ছে ওখানে 6 জন নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তার মধ্যে 5 জন আওয়ামী লীগের সদস্য, শুধুমাত্র সুরঞ্জিত বিরোধী দলের সদস্য। এবং আওয়ামী লীগের সদস্যদের মধ্যে আমি ওনাদের নামও উৎসর্গের মধ্যে এনেছি। এত জ্ঞানী মানুষ ছিলেন, আসাদুজ্জামান খান, হাফেজ হাবিবুর রহমান, তারপরে আপনার ছিলেন ওই ক্ষিতীশচন্দ্র মন্ডল, ওনাদের নাম এখানে আসছে, আবুল মুত্তাকিম চৌধুরী। ওনারা যে আপনার নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সেই নোট অফ ডিসেন্টে ওনারা যেসব কথা বলেছেন, ওটা আমরা 50 বছর পর আমরা এখন বলি। ওনারা কি বলেছিলেন জানেন? একজন বলেছিলেন যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব করতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা কথা আমরা এখনো বলি যে সরাসরি নির্বাচন না করে ওইভাবে করা হোক। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, কিছুদিন আগে দেখলাম বিভিন্ন রাজনীতি বলা শুরু করেছে। ওনারা বলেছিলেন প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা, সারাক্ষণ আমরা বলি। 70 অনুচ্ছেদ নিয়ে তীব্র আপত্তি, সারাক্ষণ আমরা একটা কথা বলি। আশ্চর্য লাগে আমার কাছে যে
50 বছর আগে উনাদের জ্ঞান, উনাদের প্রজ্ঞা, উনাদের ফোরসাইটেডনেস কত উঁচুতে ছিল, সেখান থেকে আমরা কোথায় নেমেছি। ওনারা 50 বছর আগে এগুলি আলোচনা করে গেছেন। এটা আমার জন্য একটা মনে হয়েছে অনাবিষ্কৃত একটা খনি পেলাম। আমি একটু তাড়াতাড়ি মানুষকে জানাই যে আসলে ওনারা কি করেছে। ওই নোট অফ ডিসেন্ট গুলো আমি অনুবাদ করে দিয়েছি, যাতে আপনার সবাই জানতে পারে যে আমাদের রাষ্ট্র ভাবনা 50 বছর আগে কত ম্যাচিউর ছিল এবং সেটা অনুযায়ী আমাদেরকে আরো কত ম্যাচিউর পদক্ষেপ ভবিষ্যতে নেওয়া প্রয়োজন।